আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জেবুন্নেসা। অধ্যাপক জেবুন্নেসা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম ও শুভেচ্ছা আমাদের প্রত্যেক শ্রোতাবৃন্দ সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অধ্যাপক জেবুন্নেসা, যে প্রসঙ্গটা নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করার জন্য আমি আসলে অপেক্ষা করছিলাম, সেটা হলো যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিনে, মানে এটা 23 তারিখে বেসিক্যালি ঘটনাটা ঘটেছে, আজকে 28 তারিখ, 5 দিন হলো। ফেঞ্চুগঞ্জের একটা স্কুল, সরকারি স্কুল, এই যে হলো পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পাল, তিনি একটা গানের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটা গান বেজেছে, উনি ওনার স্কুল প্রাঙ্গণে হেঁটেছেন। এই হাঁটাকে কেন্দ্র করে মানুষ, তারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুবই সরব এবং সক্রিয়। তারা এটা নিয়ে নানা ধরনের মন্তব্য করেছে, নানা ধরনের মন্তব্য, এবং মানে এই মন্তব্যগুলো আসলে পাঠযোগ্য নয়, আমি কয়েকটা দেখেছি। এবং এই মন্তব্যের পরে আমরা এই প্রথম অনেকদিন পরে একটা জিনিস দেখলাম, যে এই ধরনের অশ্লীল কুৎসিত মন্তব্যের প্রতিবাদ সবাই যে সরব হয়ে উঠতে পারে, তার একটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সরব হয়ে উঠতে দেখলাম। এবং ইন্টারেস্টিংলি, যেটা নাকি খুবই আমার জন্য আশাব্যঞ্জক, সেটা হলো আমি দেখলাম বিউটি পার্লারের পক্ষে যারা কথা বলছেন এবং ওই গানটায় প্রতীকী অর্থে সবাই বাজাচ্ছেন, তাদের সংখ্যাটা যেন বেশি। এবং তারা যখন সবাই সরব হয়ে উঠছেন, ওই প্রতিক্রিয়াশীল অথবা ওই যে যারা নাকি তাকে নানাভাবে আক্রমণ করেছিল, তারা যেন হঠাৎ করে পিছু উঠেছে। তো আমার যে বক্তব্যটা, আমরা গত বেশ কিছুদিন ধরে সারা দেশে এক ধরনের মব লক্ষ্য করেছি। সেই মবটা কখনো শারীরিক মব, কখনো কালচারাল মব, কখনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য মব, নানা রকম আমরা কিন্তু মানে প্রচেষ্টা দেখেছি, যেগুলো দেখে দেখে আমরা এক ধরনের আতঙ্ক অনুভব করি। আমার কাছে কেন যেন মনে হলো এই প্রথম একটা প্রতিবাদ এবং সরব প্রতিবাদ, এবং একই সঙ্গে আরো কিছু ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে হয়তো আমরা আলোচনা করবো। তো এই যে বিষয়টা, এই যে পরিবর্তনের একটু যেন আমি দেখতে পাচ্ছি, আপনি এই জিনিসটা নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনার এই ব্যাপারে এগুলি দেখে শুনে বুঝে আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে? আমি সরি, আমি দুঃখিত, একটু লম্বা ভূমিকা দিয়ে দিলাম, তো আপনি বলুন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন বলে। আমি প্রথমে যেটি বলবো, ফেঞ্চুগঞ্জ প্রতিদিন নামে যে একটি অনলাইন একটি পোর্টাল, সেখানে আসিফ আকবর ইরন নামের একজন এই বিউটি রানী পালের যে পোস্টটি, সেটিকে বিভ্রান্তিমূলক পোস্ট বলে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটি যতটুকু শুনেছি যে উনি দেশের বাইরে থেকে কাজটি করেছেন এটি, এবং সেটি বলেছেন এটি নাকি অস্থির অঙ্গভঙ্গির নাচ। তো আমরা যদি ধরেন যে সরকারি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019, এটা যদি আমরা একটু দেখি, ওটা নিয়ে যদি কথাটা শুরু করি তাহলে ভালো হয়। যে ওটা পরিমার্জিত সংস্করণ অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। লিঙ্গ বৈষম্য বা এই সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। তা আমার প্রসঙ্গ হচ্ছে যে আহ উনি স্কুল মাঠের মধ্যে যে কাজটা করেছেন, ছোট্ট একটা গানের ভিডিও দিয়েছেন, এখানে আর আমাদের যে আইনটি আছে এটার সাথে কোনো ধরনের সাংঘর্ষিক কোনো কিছু নেই। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে আপনি বলেছেন যে এতদিন নানা রকমের মব হয়েছে, কিন্তু এটা এমন একটা সাড়া ফেলেছে চতুর্দিকে, যেটা খুব চোখে পড়ার মতো। আসলে সমাজের মানুষের মধ্যে যখন ভিতরে খুব ক্ষোভ কাজ করে, তখন যখন সুযোগ পায়, সাগরের ঢেউয়ের মতো সেটা উপচে পড়ে। আপনি দেখবেন 1952 সালের ভাষা আন্দোলনে, সেখানে আমার ভাই রক্তের আগুনে 21শে ফেব্রুয়ারি গানটি, আর আমার কিশোর বয়সে আমায় গেঁথে দাও না মাগো একটি পলাশ ফুলের মালা, সেই গানটি থেকে যখন আসলো, এরপর থেকে দেখবেন 61তে এসে আরেকটি গান হয়, যে আম, আম, তুমি কি দেখেছো কবু আয়ুবের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে মনেমের পুঁতিগন্ধময়, এই টাইপের একটি গান। এরপর তো আপনারা জানবেন যে ছায়ানট প্রতিষ্ঠিত হয়, কারণ রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উপলক্ষে।
সেখান থেকে আপনার বর্ষবরণটা শুরু হয়। এরপরে ৭১-এ আমরা যখন আসি, তখন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, নোঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, তারপরে এক সাগর রক্তের বিনিময়ে, এটা আবার ৭১-এর পরে, আমাদের বিজয় দিবসের পরে এই গানগুলো আসে। এরপর ৯০ দশকে যখন আমাদের গণ অভ্যুত্থান হয়, সেখানে ছিল কারার ওই লৌহ কপাট, ভেঙে দে কর্ণেলো পাঠ। তারপরে প্রতুল মুখোপাধ্যায় ছিল আমি বাংলায় গান গাই। আপনারা যদি বলেন যে এই ২৪-এ যখন মানে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তখনও কিন্তু নানা ধরনের গানের সাথে মানুষ কিন্তু তাল মিলিয়েছে, যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তারপরে আহ অনেক ধরনের গানের সাথে কিন্তু কথা বলেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই টাইপের। কিন্তু এরপরে যেটা দেখা গেল যে মাসুম রেজা অভিনীত বা মাসুম রেজা নির্দেশিত যে নাটকটি শিল্পকলা একাডেমিতে চলছিল, শো চলছিল, নিত্য পুরাণ একটি নাটক, সেই নাটকটা মাঝখানে গিয়ে নাটকটির শো বন্ধ করতে হলো ২৪-এর পর। হ্যাঁ, তারপর দেখা গেল বাউলদের উপরে হামলা হচ্ছে, তারপর দেখা গেল যে নানান ভাবে নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। হ্যাঁ, তারপরে বাউল শিল্পীদেরকে একসময় দেখা গেল যাদের কারাবরণ করতে হচ্ছে। এরপরে দেখা গেল যে বিভিন্ন কনসার্টে নানা ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। এই যে বিষয়গুলো না, আমরা হচ্ছি স্বাধীন চেতা মানুষ। হ্যাঁ, আমরা সৈয়দ শামসুল হকের যে কবিতাটি আছে আমার পরিচয়, যে এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান। তো আমরা এমনই এক সন্তান, আমাদের হাজার বছর ইতিহাস আমরা ভুলতে পারি না। আর যে কারণে এই যে গানটি বিউটি পাল যে গানটি ব্যবহার করেছেন, এটা ৮৯ সনে গাজী আশরাফ বাবু লিখেছিলেন, যেটা ৯০ সালে রেকর্ডিং হয়েছে। আমার বয়স তখন ১০ বছর। আমার ছোট চাচা তখন এই গানটি টেপ রেকর্ডারে বাজাতেন, আমি শুনতাম। আমি তখন আমার কিশোর বয়স। হ্যাঁ, এই একই গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আমি এবং আমার জীবন সঙ্গী একসাথে হাত হাত মিলিয়ে কনসার্টে গান গেয়েছি জোরে গলায়। এখন আমরা কোথাও কনসার্টে গেলে এই গানটি কিন্তু হেরে গলায় গাই। তো এই গানটি হচ্ছে একটা উন্মাদনা পাঠ। এই গানটি যখন মানে একটা গানের বিরুদ্ধে বা এই রিলস এর বিরুদ্ধে যখন কথা উঠলো, সারা দেশের মানুষ কেন ঝাঁপিয়ে পড়লেন, এই কারণে এই যে একটা দীর্ঘ সময়ের একটা অচলায়তন, ২৫-২৬ মাসের একটা অচলায়তন, যেখানে আমি দেখেছি যে ২০২৫-২৬ মার্চে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের প্রোগ্রামে ছিলাম, আমি প্রতিষ্ঠানটির নাম বলবো না। সেখানে ৮ জন মিলে আমরা পতাকা উত্তোলন করেছিলাম। ২০২৪-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ই ডিসেম্বর আমি দেখতে গিয়েছিলাম সেখানে কি অবস্থা। আমার কাছে মনে হচ্ছে একটা মরুভূমি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে কনসার্ট হয়, শ্রাবণের মেঘগুলো ঝড়ো হলো আকাশে, গানগুলো হয়, যে গানে আমিও আমার শিক্ষা জীবনে গলায় মানে শিল্পীর গলায় তাল মিলিয়ে গেয়েছি, সেটা দেখেছি। এরপর ২৫ সালে মানে ২৬ সালে ২৬শে মার্চও দেখলাম যে একেবারেই খুব নীরব নিস্তব্ধতা, ঠিক একই প্রতিষ্ঠানে যখন আমি জাতীয় পতাকা উত্তোলনে গেলাম। আমি প্রতিষ্ঠানটির নাম এখানে বলতে চাই না। তো যাই হোক, এরপরে এই ২০২৫ সালের ডিসেম্বরের ২৬ তারিখে ১৬ তারিখে পদক্ষেপ বাংলাদেশের আমি একটি প্রতিষ্ঠানে আছি, ওখানে খুব সকালে বেরিয়ে গিয়েছিলাম ১৬ ডিসেম্বরে আমরা প্রভাতকে আগমন করব বলে। সেখানে মাত্র ১০-১২ জন মিলে আমরা কিন্তু আমাদের বিজয়ের গান গিয়েছি। তারপরে কুচকাওয়াজের ব্যাপারে আমরা তো সবাই জানি। এই যে আমাদের যে দাবিয়ে রাখা, একটা কথা আমি জানতে চাচ্ছি, এই যে আপনি দেখলেন যে ২৪শে ডিসেম্বরে অথবা ২৫শে আপনার মার্চে অথবা ডিসেম্বরে, ২৬শে মার্চে আপনি যেগুলি দেখলেন, যেগুলো লোক সংখ্যার যে একদম মানে স্বল্পতা, আপনার কি মনে হয় যে এটা কি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেনি, নাকি এক ধরনের ভীতি এর পিছনে কাজ করেছে? অবশ্যই এক ধরনের ভীতি কাজ করেছে। শিল্পকলা একাডেমির মঞ্চে উঠে যখন তৎকালীন মহাপরিচালক বলেন যে আমাকে এখন এটা বন্ধ করতে হচ্ছে, নইলে আমাকে মবের শিকার হতে হবে, যখন শিল্পকলা একাডেমিতে মানে জুলাইয়ের সাথে জড়িত যারা ছিলেন তারাও যখন মানে আক্রমণের শিকার হন, তখন মানুষ নিশ্চয়ই ভয় পাবেন। যখন চারুকলার মতো জায়গায় শরৎ উৎসব স্থগিত হয়, তখন আপনি কি করে বের হতে চান এই আমাদের এই স্বাধীন বাংলাদেশে বের হবেন মবের শিকার হওয়ার জন্য? এবছর ২৫শে মার্চ সন্ধ্যাবেলা শহীদ মিনারে আমি নিজে সেখানে ছিলাম।
সেখানে জনতার সংগ্রাম চলবে যে কবিতাটি সেটা আমি আবৃত্তি করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমাদের আলোর মিছিল ছিল। আলোর মিছিলটা যখন শেষ হয়ে যাচ্ছে একদল মবকারী এসে আমাদের যে ব্যানারটি সেটাকে টানাটানি করার চেষ্টা করে, বাট শ্রাবণের মেঘগুলো সেদিন অঝরে ঝরে পড়েছিল। তখন এই মবেরা বৃষ্টির কারণে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আমরা কিছু মানুষ কয়েকজন শিক্ষক আমরা মিলে আমরা জগন্নাথ হলের যে বদ্ধভূমিটি সেখানে আমরা যাই, সেখানে মোমবাতি জ্বালিয়ে আসি। এই বছর মার্চের 25 তারিখে। আপনি তাহলে কিভাবে আশা করছেন যে 24শে ডিসেম্বরে 25এর যা মার্চে আমরা খুব উৎসাহ নিয়ে আমাদের এই মানে প্রাণ খোলা যে দিবসগুলো সেটা প্রাণ ভরে আমরা মানে উপভোগ করতে পেরেছি। এই পুরো উপভোগটা হয়েছে 23 তারিখের পরে শ্রাবণের মেঘগুলো ঝড়ো হলো আকাশে গানের মাধ্যমে, যেখানে কেন সবাই আপনি এখানে এখানে না, আমি এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই যে এই যে আপনি বললেন যে 23 তারিখে বিউটি পার্লার এই গানের পর আপনি দেখলেন যে একটা ইতিবাচক একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেলাম আমরা যে প্রতিবাদের দিকেই লোক বেশি এবং মানুষ মানে বিউটি পার্লারকে পক্ষ নিচ্ছে এবং বিউটি পার্লারকে যারা হেনস্থা করার চেষ্টা করেছিল তারাই বরং পালিয়ে গেছে। এই যে পরিবর্তনটা এ সময় হলো, এর পেছনে আপনি কি কারণ দেখছেন? এটা কি মানুষকে ঠেলতে ঠেলতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এই জন্য মানুষ মুখে দাঁড়িয়েছে, নাকি সামগ্রিকভাবে সামাজিকভাবে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য? মানুষের পিঠ থেকে গেছে। আমরা আমাদের যে সাংস্কৃতিক আবহমান সাংস্কৃতিক যে ধারা আমাদের আমাদের 97টা মাজারকে ভাঙচুর করা হয়, আমাদের বাউল শিল্পীদের উপরে আক্রমণ করা হয়। এর আগে 2বার কথাটা বললাম, শিল্পকলা একাডেমিতে আক্রমণ হয়, আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর তারাও মানে অনেক সময় মানে জড়সড় হয়ে থাকে যে কোনো অসুবিধা হয় কিনা। তাহলে এটা দেয়ালে পিঠ থেকে গেছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে বিস্তৃত হয়, সেখান থেকে আমরা কি আশা করতে পারি? কতটুকু আশা করতে পারি বলেন? ফরাসি সমাজ দার্শনিক জ্যাক রেন্সির একটি বই আছে ভাইয়া, সেই বইটার নাম হচ্ছে দ্য পলিটিক্স অফ অ্যাস্থেটিক্স। সেখানটার কথা আছে আমি বলতে চাই। সেখানে বলা হয়েছে যে কোনো সামাজিক আন্দোলন তখনই শক্তি লাভ করে যখন তার সমাজে নতুন কোনো রূপকল্প, নতুন ভাষা ও সুরের জন্ম দেয়। শ্রাবণের মেঘগুলো তেমনই একটি সুরের ভাষা, কিন্তু আমার কাছে সেটাই মনে হয়। এখন আপনার মানে মতামত আমি জানি না কোন দিকে যাবে, এবং আমার কাছে মনে হয় যে একজন আচ্ছা, এখানে কি গানটাই প্রধান নাকি গানটাকে গাওয়া নিয়ে একজন নারীর প্রতি যে আক্রমণ সেটাই প্রধান ছিল? আপনি কিন্তু এই কোনটাকে বেশি কথাটা আমি এখন আসতাম, সেটা হচ্ছে যে 24-এর পরে একজন পাহাড়ের অভিযাত্রী একজন নারীকে 27 নম্বরের যে ওভারব্রিজ সেখানে চুলের মুঠি ধরে তাকে মারা হয়। অনেক জায়গায় নারীদেরকে নানান ভাবে হেনস্থা করা হয়। আজকে একটি ইসেতে পত্রিকায় একজন বিজ্ঞ অধ্যাপক লিখেছেন, একটা লাইন আমি বলবো, সেটা হচ্ছে যে নারীদেরকে ব্যবহার করা হয়েছে আন্দোলনে, কিন্তু সেটা রাস্তায় ক্ষমতার ভাগে না। তো বিউটি রানী পাল হয়ে গেছে তখন অনেকের একটু অসুবিধা হয়। বিউটি রানী পাল যখন একটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভালো সাবজেক্টে পড়ে ফার্স্ট ক্লাস পেয়ে পিটাইটিকো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজের সৃজনশীলতা দিয়ে শিক্ষার্থীদের মন জয় করেন, তখন অনেকের গাত্রদাহ হয়। বিউটি পাল যখন একটা নীল শাড়ি পরে তারপর স্কুল প্রাঙ্গণে একটা রিলস করেন, অনেকের অসুবিধাই হয়, কারণ অনেকে চেয়েছিল নারীরা কয়েক ঘন্টা বাইরে থাকবেন, বেশিরভাগ সময় বাসায় থাকবেন। যাদের এই সমস্যাটি তারাই বিউটি পালকে নিয়ে কথা বলেছে। আমার আপনার সমস্যা নেই বলে আমরা কিন্তু বিউটি পালের সাথে সংহতি প্রকাশ করেছি, কারণ একজন নারীকে হেনস্থা করা ঠিক না। এবং বিউটি রানী পাল কিন্তু আজকে দাবি করেছেন শিক্ষক সুরক্ষা আইন 2026 প্রণয়নের জন্য, যেখানে নারী শিক্ষকদেরকে কোনো ধরনের সাইবার বুলিং বা আক্রমণের শিকার যেন না হয় ওইরকম একটি আইন প্রণয়নের কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু সাইবার বুলিং এর শিকার। সো আমিও আপনার প্ল্যাটফর্ম থেকে আমি সদাশয় সরকারের কাছে বিনয়ের সাথে আবেদন করি, আপনারা প্লিজ শিক্ষক সুরক্ষা আইন 2026 প্রণয়ন করুন, যেখানে শিক্ষকদেরকে হেনস্থা করা হবে না। কারণ 3500 শিক্ষককে
মব করা হয়েছে, ৩,৫০০ শিক্ষককে অপদস্থ করা হয়েছে, যেখানে আমরা শিক্ষকদেরকে সম্মান করে বড় হয়েছি, বাবা মায়ের পরে যাকে সম্মান দিয়ে বড় হয়েছি, সেই শিক্ষকদেরকে যখন অপদস্থ করা হয় এই সমাজে, তখন কিন্তু বলতেই হবে একজন সংস্কৃতিমনা শিক্ষক দরকার। বিশ্বকবি বলেছেন একজন সংস্কৃতিমনা শিক্ষক হলেন সেই আলোকবর্তিকা যিনি শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে প্রকৃত মানুষ তৈরি করেন। সুতরাং একজন শিক্ষকের কাজ যেমন পাঠদান করা, তেমনি সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া কিন্তু একজন শিক্ষকের কাজ। জি, আমরা কিন্তু বিউটি রানী পালের আরো একটা ভিডিও দেখলাম। সেখানে আমি দেখতে পেলাম যে উনি ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গে কিভাবে এমন একটা আপনার গানের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে একসঙ্গে মানে একত্রিত করে আনন্দের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি দেখা। আমরা কিন্তু বিভিন্ন উন্নত দেশে জাপানে এবং ফিনল্যান্ডে দেখেছি এইভাবে কিন্তু তারা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। তো এই যে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা, এটা কিন্তু আমাদের মানে গতানুগতিক যে শিক্ষা আমরা যেভাবে আমরা যখন পড়তাম ওই সময় কথা বলছি, তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা শিক্ষা পদ্ধতি আমি দেখছি এই একজনকে সোশ্যাল মিডিয়াতে একজনের একটা লেখা পড়লাম। উনি লিখেছেন যে শিক্ষা পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে এরই মধ্যে। কাজে আমরা আগে যেটা দেখতাম ওই যে পান খেয়ে মুখ লাল করে গম্ভীর হয়ে শিক্ষকরা ক্লাসে যান, সেই যুগ মনে হয় অবসান হয়েছে। এখন আমাদের বিউটি পার্লার যেভাবে শিক্ষা দিচ্ছেন এটাকে আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু বিপরীত দিকে আমরা এটাও দেখলাম যে ওই মানে কিছু লোক এই পদ্ধতিটাতে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আপনি তো আধুনিক শিক্ষায় বিভিন্ন জায়গায় আপনার একটা পরিচয় আছে, আপনার কাছে কি মনে হয় বিউটি পার্লারের যে শিক্ষা পদ্ধতি আমি বরাবরই বিশ্ব যেভাবে চলছে আমি তার সাথে পুরোপুরি ভাবে এগিয়ে যাওয়ার বিশ্বাসী, আমি বিশ্বায়নে বিশ্বাসী। হ্যাঁ, এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আমি তো সরকারি প্রতিষ্ঠানে ছিলাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। আমি কিন্তু শিক্ষকতাকে সেবা হিসাবে নেওয়ার জন্য পেশা ছেড়ে সেবায় এসেছি। তার আগে আমি বিয়াম ফাউন্ডেশনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ছিলাম। আমি কিন্তু সেখানেও দেখে এসেছি শিক্ষকতা শুধুমাত্র পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, সংস্কৃতিটা এবং নতুন নতুন পদ্ধতি, অভিনব পদ্ধতি আবিষ্কার করে শিক্ষার্থীদের মধ্যে যদি আপনি তাদের একটা নতুন মানুষ জাগিয়ে তুলতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষার সার্থকতা। সুতরাং আমি একজন শিক্ষক হিসাবে, আমি আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার শ্বশুর একজন অধ্যাপক ছিলেন। তো আমি একজন শিক্ষক পরিবারের সন্তান এবং নিজের শিক্ষক হয়ে আমি বলবো যে শিক্ষার যে আমরা যে ধারায় এসেছি সেখান থেকে নতুন ধারায় বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের বাচ্চাগুলোকে ওভাবে রেডি করতে হবে। এক, দুই হলো আমরা বাংলাদেশে মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে অনেক বড় একটা কিছু, ওনারাই হচ্ছেন একেবারেই মানে নমস্য তপস্য। আর সারা বিশ্বে, উন্নত বিশ্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। সেখানে তাদের বেতন ভাতা স্ট্যাটাস সমস্ত কিছু তাদের বেশি দেওয়া, কারণ তারা হচ্ছেন ফাউন্ডেশন। বিউটি রানী পাল আমাদের সমাজ গড়ার একজন ফাউন্ডেশন হিসাবে দাঁড়িয়েছেন এবং তিনি যেভাবে ক্লাস নেন আমি ভীষণ ভাবে আপ্লুত, ওনার ক্লাসগুলো দেখে আমি ভীষণ খুশি। এবং আমি চাই প্রত্যেকে বিউটি রানী পালের মতোই শিক্ষার্থীদের মধ্যে এমন সুন্দর করে একটা নতুন মানুষ যেন জাগিয়ে তুলতে পারে। আপনি আরেকটা বিষয় আমি যেটা বলে শেষ করতে আলোচনাটা শেষ করতে চাই, সেটা হলো যে প্রাথমিকভাবে কিন্তু ওখানকার থানার শিক্ষা কর্মকর্তা অথবা জেলা শিক্ষা কর্মকর্তা তারা এ ব্যাপারে একটা তদন্ত কমিটি করার কথা ভাবছিল, যে তার যেহেতু অভিযোগটা উঠেছে, আলোচনাটা হচ্ছে, তারা নাকি এটা খতিয়ে দিক। তারপরে সোমবার দিন ওখানে শিক্ষা প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মিস্টার ববি হাজ্জাজ গিয়েছিলেন। তো উনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল এই বিষয়ে, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এখানে উনি এখানে দোষের কিছু দেখেন না, এবং উনি সরাসরি আমি দেখলাম যে এই শিক্ষক বিক্রিয়াটি পালের পক্ষ নিয়েছেন। তো সরকারের এই যে ভূমিকা এবং এটা নেওয়ার পরে ওরাও সেই তদন্ত কমিটির কথাও ভুলে গেছে, ইউটার্ন মেরেছে আর কি। তো এই যে সরকারের যে ভূমিকা, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় তো বলেছেন এখানে দোষের কিছু দেখেন না। শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় তো নিশ্চয়ই বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা যেভাবে বলাৎকার করছেন, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়েছেন, সেগুলো নিশ্চয়ই চোখে পড়ছে। আমার মনে হয় উনি ভিতরে ভিতরে ভেবেছেন যদি বিউটি রানী পালকে নিয়ে তদন্ত কমিটি করা হয় তাহলে
জনগণ যারা সোশ্যাল মিডিয়াতে শ্রাবণের মেঘগুলো বলে এবং পরিবেশন করে নিজেদেরকে পরিবেশন করেছেন, তারা নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ঘটে যাওয়া অপকর্মগুলোর তদন্ত চাইবেন। আমি মনে করি যারা বিটি রানী পালার এই ছোট্ট ঘটনার জন্য তদন্ত করতে চেয়েছেন, তারা একটিবার কি চিন্তা করেছেন মাদ্রাসার বাচ্চাগুলো কিভাবে বলাৎকারের শিকার হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? সুতরাং ওই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার একটা ব্যাপার চলে আসতে পারে। হ্যাঁ, তো ওই বিষয়গুলো নিয়ে ভাবাটা খুব জরুরি। ওই বিটি রানী পালকে নিয়ে ভাবা এখন খুব জরুরি না। জরুরি হচ্ছে এই ছোট ছোট ঘটনাগুলো আজকে যে কত বড় বড় বিষয়ে পরিণত হচ্ছে। সুতরাং শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ যে উনি বলেছেন যে এখানে উনি দোষে কিছু দেখছেন না, কারণ ওনাকে তো আল্লাহ দুটো চোখ দিয়েছেন এবং বিবেক দিয়েছেন, সেখান থেকে বলেছেন। আর আমি প্রথমে একটি আইনের কথা বলেছি, সেই আইনেও কিন্তু আছে যে কোনো ধ্বংসাত্মক কাজ করে না। ধ্বংসাত্মক কাজ কিন্তু মাদ্রাসায় হচ্ছে, বিভিন্ন মাদ্রাসায়, সব মাদ্রাসায় না, বিভিন্ন মাদ্রাসায় হচ্ছে। আমি একটু ছোট্ট করে যুক্ত করে যাই, এই রূপান্তরের গান, হ্যাঁ, এটা ৭১-এ আমাদের যারা বাংলাদেশি শিল্পীরা ছিলেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান গাইতেন এবং তারা সাহায্য তুলতেন শরণার্থীদের জন্য। জাগরণের গান, এই জিনিসটা, এখানে যে গানগুলো আছে এই গানগুলো গেয়ে গেয়ে কিন্তু শরণার্থীর জন্য সাহায্য তুলতেন। এবং রূপান্তরের গানে গান গাইতেন হচ্ছেন সাইন সামাদ এবং বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। আর কবি মোহাম্মদ জালালউদ্দিন যে ডায়েরিটি আমি দেখেছি ৭১-এর দিনপঞ্জি, সেখানে আমি দেখেছি যে গান কিভাবে মানুষকে প্রলুব্ধ করে আন্দোলনে এবং সামাজিক অবক্ষয় রোধে। যেমন ওনার ৩০ মে ওনার ডায়েরিতে আছে যে এখানে দেখা গেছে বজ্রকণ্ঠ হতো, চরমপত্র হতো, দেশাত্মবোধক পল্লী সঙ্গীত হতো, অগ্নি শিক্ষা এবং জাগ্রত বাংলা এবং জাতির দুর্দিনে আপনার আমার দায়িত্ব। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আবহমান সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। সুতরাং বাংলাদেশের বাঙালিদের যে সংস্কৃতিটা, সেটাকে কেউ দাবিয়ে রাখতে চাইলে না, সুযোগ নেই দাবিয়ে রাখার। বিটি রানী পাল জাগিয়ে দিয়ে গেছে শ্রাবণের মেঘগুলো আসলে আকাশে জড়ো হয়েছে, আর সেই আকাশ ভেঙে কিন্তু বৃষ্টি ঝরেছে। আকাশটা ধীরে ধীরে যখন পরিষ্কার হবে, তখনই হাতে হাত মিলিয়ে আবার আমরা ১৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একসাথে গাইবো শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট যে প্রবন্ধটি তার ৮০ বছর পূর্তিতে লিখেছিলেন, সেখানে একটা কথা বলেছিলেন, আমি সেটা দিয়ে শেষ করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্ব দিগন্ত থেকে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, শ্রাবণের মেঘগুলো ঝরে পড়া শুরু হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর হিজাবুন্নেছা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিটি রানী পালের গান, সেটাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যে ক্রিয়া প্রতিক্রিয়া এবং সে প্রসঙ্গে অধ্যাপক ডক্টর হিজাবুন্নেছার বিশ্লেষণ। আগামীতে আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।